আছে। প্রিয় দর্শক, দেশে বিদ্যুতের সংকট এখনো চরমে। সরকারি হিসেবে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 5,500 মেগাওয়াট, বেসরকারি হিসাবে সেটা আরো অনেক বেশি হবে, 6,000 প্লাস। কিন্তু দিনে যা উৎপাদন হচ্ছে প্রায় গড়ে 4,000 মেগাওয়াটের মতো, এবং ঘাটতি থেকে যাচ্ছে। বিদ্যুতের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে এবং সরকারের পরিস্থিতি নিশ্চয়ই তারা উপলব্ধি করছেন এবং স্বল্প, দীর্ঘ এবং মধ্যমেয়াদী বিভিন্ন পরিকল্পনার কথা তারা বলছেন। এবং সরকার আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার কথা ঘোষণা করেছে। ইতিমধ্যে বেশ কিছু স্বল্পমেয়াদী উদ্যোগও তারা নিয়েছে। কাল প্রধানমন্ত্রী আশুগঞ্জে একটি রেন্টাল পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করতে যাচ্ছেন, প্রায় 60 মেগাওয়াটের মতো। আগামী বাজেটে সরকার বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি ঘটাবার জন্য এবং জ্বালানি পরিস্থিতি উন্নতি ঘটাবার জন্য খুবই গুরুত্ব দিয়ে কথাবার্তা বলছেন, আলোচনা করছেন। আজকে আমরা এই পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আসুন শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হই। আজ রয়েছেন ডক্টর আকবর আলী খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, এবং আজ আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন জনাব মোহাম্মদ আজিজ খান, বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত বেসরকারি গ্রুপ সামিট গ্রুপের চেয়ারম্যান। স্বাগত আপনাদের দুজনকেই স্টুডিওতে আসার জন্য। স্যার, আমরা জানি যে পরিস্থিতি খুব একটা সুখকর নয় এবং বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে, এবং তারা নিজেরাও স্বীকার করছেন, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। তো এই যে জরুরি কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে স্বল্প মেয়াদে, সেটা দিয়ে শুরু করি যে সরকার আসলে কতটা সঠিক পথে এগোচ্ছে এবং এটা আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করার ক্ষেত্রে বা সংকট উত্তরণের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? স্বল্প মেয়াদী ব্যবস্থা নিয়ে শুরু করার আগে বিষয়টাকে আমি বাজেটের প্রেক্ষিতে দেখতে চাই। আচ্ছা, এটা খুবই আনন্দের বিষয় যে সরকার স্বীকার করেছেন যে আগামী বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে অবকাঠামোর উপরে। এখন এই ভৌত অবকাঠামোর অনেকগুলি উপাদান আছে, যেমন তার মধ্যে বিদ্যুৎ অন্তর্ভুক্ত, গ্যাস অন্তর্ভুক্ত, তার মধ্যে পানীয় জলের সরবরাহ অন্তর্ভুক্ত, এবং সড়ক ইত্যাদি, বন্দর, এই সমস্ত রেল লাইন, এগুলি সবই অবকাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু এর মধ্যে আমার মনে হয় যে 3টি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের জন্য হয়ে দাঁড়িয়েছে। একটি বিদ্যুৎ, তার সম্বন্ধে না বললেও চলে, আমি পরে আসছি। কিন্তু আরেকটি খাতের কথা খুব কম আলোচিত হচ্ছে, কিন্তু বাংলাদেশের জন্য আমি মনে করি যে এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেটা হলো পানির খাত। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা অনুসারে 2011 সালের মধ্যে শতকরা 100% লোককে নিরাপদ পানি সরবরাহের প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু এখন পর্যন্ত যা ব্যবস্থা গৃহীত হয়েছে তাতে আমি নিশ্চিত যে 2011 সালের ডিসেম্বরের মধ্যে শতকরা 100% লোকের পানি সরবরাহ নিশ্চিত করা যাবে না। আর বিদ্যুতের যে সমস্যা আমরা বলছি, এই বিদ্যুতের সমস্যার পাশাপাশি কিন্তু গ্যাসের সমস্যা রয়েছে, এবং দুটি প্রায় অভিন্ন আকার ধারণ করেছে। এখন আমরা আশা করছি যে আগামী বাজেটে বিদ্যুৎ এবং গ্যাস খাতে সরকার বেশ নতুন উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু প্রথমেই বলতে হয় যে বর্তমান বছরের বাজেটে এডিপিতে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে কোনো নতুন প্রকল্প গ্রহণ করা হয়নি, এবং তার জন্য অতিরিক্ত বরাদ্দ করা হয়নি। তো বর্তমান বছরে যে অর্থ বরাদ্দ করা হবে সেটাই যথেষ্ট না। আসলে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের সব সিদ্ধান্ত সরকারের ব্যয় সংক্রান্ত না, তার সাথে অনেক বাণিজ্যিক বিবেচনা এবং আরো অনেক ভবিষ্যতের শর্ত ইত্যাদি জড়িত আছে। তো সেই জন্য আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হলো যে এই সম্পর্কে সুস্পষ্ট আলাপ আলোচনা হওয়া উচিত, এবং সেটা শুধু বাজেটের সংখ্যার ভিত্তিতে সম্ভব না। সেটা করার জন্য অবকাঠামোর উপর সরকারের চিন্তা ভাবনা সম্পর্কে একটা শ্বেতপত্র পার্লামেন্টে পেশ করা উচিত, যার ভিত্তিতে সমগ্র জাতি বিতর্কে অংশগ্রহণ করতে পারবে যে আমরা যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছি সে সমস্ত ব্যবস্থা সঠিক কিনা, এবং এগুলোর সঠিক হলেও এগুলোকে আরো উন্নত করা সম্ভব কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করার প্রয়োজন রয়েছে। তো সেটা আমার মনে হয় যে বাজেটে সেটা না হয়ে যদি শুধু কয়েকটা প্রকল্পের নাম আর কিছু সংখ্যা উল্লেখ করা হয়, তাহলে তার থেকে কোনো অর্থবহ আলোচনা সম্ভব হবে না। বেসরকারি খাতে একজন শীর্ষ উদ্যোক্তা হিসাবে আপনিও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে ভাবছেন, এবং সরকার যেভাবে বলছে এবং ওনার যে প্রত্যাশার কথা উনি বললেন, আসলে পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রে কোন জিনিসগুলো বেশি ফোকাসড হওয়া উচিত এই মুহূর্তে, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম তো আপনার এখানে এখনই সময়, আমার মনে হয় বিদ্যুতের ব্যাপারে এটা
পাস্ট হয়ে গেছে, মানে আগেই সময় ছিল বিদ্যুৎ উৎপাদন শুরু করার। মানে বিদ্যুতের প্রবলেমটা একটু জানতে পারলে আমাদের জন্য সলিউশনটা বের করা ইজিয়ার হবে। এটা একটা কিউমুলেটিভ প্রবলেম। আমরা প্রায় 9 বছর এর মতন বড় বিদ্যুৎ কেন্দ্র করতে পারিনি, এবং বড় গ্যাস ফিল্ডও ওরকম আবিষ্কার করার জন্য ইনভেস্টমেন্ট করতে পারিনি। এই দুটো থেকে বাংলাদেশের একটা এনার্জি ক্রাইসিস হয়েছে। সেই এনার্জি ক্রাইসিসের উত্তরণের জন্য এখন সরকার সময় মতন কতখানি পদক্ষেপ নিতে পেরেছেন, কোন সরকার কোন সময় কতখানি পদক্ষেপ নিতে পেরেছেন, আমি ঠিক আই ক্যানট ডিফেন্ড দেম। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি এসে গেছে যেখানে নাকি বিশ্ব ব্যাংকই বলছেন যে 2% জিডিপি গ্রোথ কম হচ্ছে বিদ্যুতের অভাবে বাংলাদেশে। আমাদের অ্যাবাউট $90 বিলিয়ন, $100 বিলিয়ন জিডিপি, তার মানে $2 বিলিয়ন, 14,000 কোটি টাকা কম উৎপাদন হচ্ছে বিদ্যুতের অভাবে। এটার থেকে ইমিডিয়েটলি উত্তরণ কিভাবে পাওয়া যায় সেটার একটা দিক দেখার আছে, এবং সরকার বর্তমানে রেন্টাল পাওয়ারের জন্য যেটা আপনি বলছেন সেদিকে চেষ্টা করছে যে ইমিডিয়েটলি প্রবলেমটা কিছুটা সলভ করার। মধ্যমেয়াদী কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট, বড় বিদ্যুৎ কেন্দ্র করা। আমাদের প্রবলেমগুলো অনেক বড়, সেই প্রবলেমটাকে সলভ করার জন্য বড় বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। তৃতীয়ত আপনার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে হবে, নিউক্লিয়ার বেসড বিদ্যুৎ কেন্দ্র করতে হবে। কারণ আমরা আমাদের যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান আছে সেখানে যদি নর্মাল 6% গ্রোথ হয় তাহলে পরেও 2015 সনে যে আমাদের প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে। তো আমরা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ 2015 সনে, মানে বর্তমানে যদি 4,000 মেগাওয়াট হয়, তার মানে আরো 6,000 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করাতে হবে। এই 6,000 মেগাওয়াট বিদ্যুৎ যোগ করলে পরে আমরা 2% এডিশনাল জিডিপি গ্রোথ পাবো। এখন যদি 5, 5.5, 6 হয় তাহলে পরে সেটা 8 হতে পারে। এটার জন্য সরকারের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ইনক্লুডিং নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেই লক্ষ্যে সরকার এবং সরকাররা যাচ্ছে, কিন্তু আমি দেখেছি যে অনেক ইনএফিশিয়েন্সি আছে, অনেক ইনএবিলিটিস আছে সরকারের ভিতরে, এবং তার ভিতরে একটা নতুন প্রবলেম মাত্রা যোগ হয়েছে, সেটা হলো গ্যাসের অভাব। এখন গ্যাসের অভাবটা কেন হলো, হঠাৎ করে গ্যাসের অভাব হলো? গ্যাসের যদি অভাব হয় তাহলে পরে বিদ্যুৎ উৎপাদনে আমাদের একটা নতুন চিন্তা আনতে হবে। নতুন চিন্তা, কিভাবে গ্যাস পাওয়া যাবে, এনার্জি সিকিউরিটি কিভাবে হবে, সেজন্য অনেক সময় এলএনজির কথা বলা হচ্ছে, কিংবা কয়লা ভিত্তিক কয়লা পলিসি কি হবে সেদিকে কথা বলা হচ্ছে। এবং আমাদের ওই কমপ্লিটলি একটা নতুন স্পেকট্রাম খুলতে হবে যে হাউ টু রিজলভ দিস প্রবলেম। ওকে, কিন্তু স্যার কুইক ফিক্স হিসেবে যে রেন্টাল পাওয়ার প্ল্যান্টের কথা খুব বেশি আলোচনা হচ্ছে, আপনিও কিছু বলছেন যে যেই সিদ্ধান্তগুলোই না হোক সেগুলো স্বচ্ছতার ভিত্তিতে এবং নেগোশিয়েটেড হওয়া উচিত, সবার মধ্যে ডিসেমিনেটেড হওয়া উচিত। যেমন কিছু প্রশ্ন আপনিও তুলছেন যে কি কি পদ্ধতিতে আমরা সংকটের সমাধান করব, এই প্রায়োরিটি, এই আলোচনাটা কেন আসছে? মানে রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ইস্যুতে আপনার কি অবস্থা? এটাতে সন্দেহ নাই যে যত তাড়াতাড়ি আমরা বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে পারি ততই জাতির জন্য মঙ্গল। কিন্তু রেন্টাল পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের দেখতে হবে যে এটা অন্যান্য দেশে কতটুকু সফল হয়েছে। পাকিস্তানে এ ব্যাপারে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, এবং এটা মূল্যায়নের দায়িত্ব পাকিস্তান সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে দিয়েছিলেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে এটা ব্যর্থ হয়ে গেছে। এটা ব্যর্থ হওয়ার কারণ অনেকগুলি, আমি পাকিস্তানের ব্যর্থতার কথা বলে তারপরে আমি বাংলাদেশের পরিস্থিতিতে আসবো। পাকিস্তানে যেটা ঘটেছে সেটা হলো 2টা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট করেছে, যেখানে পাকিস্তান সরকার বলেছে তারা গ্যাস দিবেন। তারপর যখন চুক্তি হয়ে গেছে পাকিস্তান সরকার গ্যাস দিতে পারে নাই, তারা ঠিকই জেনারেটর এনে বসিয়ে দিয়েছে। এখন চুক্তি অনুসারে বিদ্যুৎ উৎপাদিত না হওয়া সত্ত্বেও পাকিস্তান সরকারের তাদেরকে পুরা বিদ্যুতের দাম দিতে হচ্ছে। এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে যদি আপনি গ্যাস ভিত্তিক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেন, অথবা ওই রেন্টাল পাওয়ার প্ল্যান্ট চালু রাখার জন্য আপনার অন্য পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে তাদেরকে গ্যাস দিতে হবে। পাকিস্তান সরকারের দ্বিতীয় অভিজ্ঞতা যেটা দেখা গেছে সেটা হলো যে যেগুলি সাধারণত রেন্টাল পাওয়ার প্ল্যান্ট 3-4 মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করার কথা, দেখা গেল যে তারা 3-4 মাসে উৎপাদন করতে পারেন নাই। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে সেটা হলো যে তারা গভর্নমেন্টের কাছ থেকে আপনার 7 ভাগের 1 ভাগ অ্যাডভান্স নিয়েছে, আর বাকিটা একটা আপনার লেটার অফ ক্রেডিট, স্ট্যান্ডিং লেটার অফ ক্রেডিট নিয়েছে। সেই স্ট্যান্ডিং লেটার অফ ক্রেডিটের জন্য অসুবিধা হওয়ার জন্য 7%-এর জায়গায় 14% গভর্নমেন্টের কাছ থেকে অ্যাডভান্স দিয়েছে, এবং সেই টাকা নিয়েও
তারপরে দেখা যায় যে এগুলি ঠিক সময়ে কাজ হচ্ছে না। পাকিস্তানের অভিজ্ঞতা থেকে যেটা প্রমাণ করে যে